ডার্ক রুম বাংলার আরও একটি ভয়ঙ্কর ঘটনায় তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ডাউহিলের নামটা শুনলেই গাটা কেমন যেন ছমছম করে ওঠে। অনেকেই আছে যারা ডাউহিলের প্রাকৃতিক সৌন্দর্য দেখার থেকে বেশি সেখানে যায় হন্টেড প্লেসগুলো এক্সপ্লোর করতে। অনেকে বলে যে ডাউহিলের ভিক্টোরিয়া বয়েজ স্কুলের সামনে যে ফরেস্ট আছে, মানে পাইন ফরেস্ট, সেখানে নাকি মুন্ডহীন একটা ছেলেকে ঘুরতে দেখা যায়। এটা আবার অনেকে আবার অস্বীকারও করে যে এইসব জায়গাটা হন্টেড প্লেস। কিন্তু তাও এই পাইন ফরেস্টে গেলে বা ভিক্টোরিয়া স্কুলের সামনে যে চার্চ আছে সেখানে গেলে না গা অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যায়। আজকাল সোশ্যাল মিডিয়ার জামানায় প্রচুর মানুষ আছে যে ডাউহিলকে নিয়ে অনেক ভৌতিক এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। আর এসব দেখে না কিছু মানুষের মধ্যে বেশি এক্সাইটমেন্ট জেগে যায়। তারা কি করে রাতের বেলা করে সেই হন্টেড প্লেসে যায় সেটা এক্সপ্লোর করতে, আর তখনই নিজেদের মধ্যে ডেকে আনে বিপদ। আজকে এরকমই একটা ভয়ঙ্কর ঘটনা তোমাদের সাথে শেয়ার করব, যা কলকাতা থেকে দুটা ছেলে আর দুটা মেয়ে ডাউহিলে আসে হন্টেড প্লেসগুলো এক্সপ্লোর করতে, তাও আবার রাতের বেলা। কিন্তু তাদের সাথে সেই রাতে এমন কিছু অদ্ভুত আর ভৌতিক ঘটনা ঘটে যা তাদের কাছে এখনও দুঃস্বপ্ন। আজকের এই ঘটনাটা আমাকে শিলিগুড়ি থেকে পাঠিয়েছে সমীরের নিজের মামাতো দাদার সাথে এবং ওই মামাতো দাদার 3 জন বন্ধুর সাথে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয় ডাউহিলে। ঘটনাটা শুরু করার আগে তোমাদের একটু বলতে চাই যে তোমাদের যদি এরকম ভয়ানক ঘটনা শুনতে ভালো লাগে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার অবশ্যই করে দিও। আর কমেন্টে অবশ্যই জানিও যে কে কোথা থেকে শুনছো, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার বন্ধুরা কোন এরিয়া বা কোন অঞ্চল থেকে আমার এই ঘটনাগুলো শুনছে। চলো এবার ঘটনায় ফিরি। তো করোনার সেকেন্ড ওয়েভের পর সব কিছু যখন নর্মাল হতে শুরু করেছে, তখন কলকাতা থেকে দুটো ছেলে আর দুটো মেয়ে প্ল্যান করলো যে তারা ডাউহিলে ঘুরতে যাবে। আসলে ডাউহিলে ঘুরতে যাওয়ার একটা কারণ ছিল। এতদিন তো করোনার জন্য সব কিছু আর কি বন্ধ হয়েছিল, সবাই তো গৃহবন্দী হয়েছিল। তাই লকডাউন যখন উঠে গেল, সব কিছু যখন আবার আগের মতো স্বাভাবিক হচ্ছে, তখন 4 জন বন্ধু মিলে সিদ্ধান্ত নিল যে ডাউহিলের মনোরম পরিবেশ উপভোগ করার পাশাপাশি যে ভৌতিক একটা ব্যাপার আছে সেটাকে এক্সপিরিয়েন্স করবে। তো তারা 4 জন নির্দিষ্ট সময়, মানে সেই সময়টা ছিল মোটামুটি সেপ্টেম্বর মাস, তো সেপ্টেম্বর মাসের দিকে তারা দার্জিলিং মেল ধরে শিলিগুড়িতে এসে পৌঁছায় এবং এখান থেকে একটা গাড়ি ভাড়া করে ডাউহিলে যায়। আর আগে থেকেই না একটা ডাউহিলের মধ্যেই একটা হোমস্টে ওরা ঠিক করে রেখেছিল। আর এই হোমস্টেটা ওরা একদম জলের দামে পেয়েছিল, কারণ করোনার সময় তো পর্যটন ব্যবসা একদম ধ্বংস হয়ে যায়। এবার সেকেন্ড ওয়েভটা যখন কমে গেল, লকডাউন যখন সরে গেল, তখন ধীরে ধীরে এই হোমস্টে বা পর্যটন ব্যবসা আবার দাঁড়াতে শুরু করে। সেই কারণে পর্যটক ডাকার জন্য হোমস্টেগুলোর রেট একটু কমিয়ে দেয়। এবার যাই হোক, ওরা তো হোমস্টেটা আগে থেকে ঠিক করেছে। এবার গাড়ি করে ওরা যাচ্ছে ডাউহিলের উদ্দেশ্যে। যাওয়ার সময় তখন ড্রাইভারকে জিজ্ঞেস করছে যে এই যে ডাউহিলটা যে হন্টেড প্লেসটা, এটা কি সত্যি? তো ড্রাইভার তখন ওদেরকে বলে যে এরকম তো শোনা গেছে অনেকের মুখে, হয়তো সত্যিও হতে পারে। তো এইসব শুনে তো ওদের 4 জনের মনে এক্সাইটমেন্ট আরও বেড়ে যায়। এমনিই ওদের মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট ছিল যে হন্টেড প্লেস এক্সপ্লোর করবে। ওদের 4 জনের নাম দেবব্রত, পলাশ, শালিনী আর ঋতুপর্ণা। এর মধ্যে দেবব্রত যে আছে ও হচ্ছে সমীরের মামাতো দাদা। আর ওদের বয়স না খুব বেশি না, এই 25-26 বছরের মধ্যে হবে। যাই হোক, ওরা এখন গাড়ি করে যাচ্ছে, ফটো করছে, ভিডিও করছে। এবার এই 4 জনের মধ্যে শালিনী নামে যে মেয়েটি আছে না, ওর আবার সে সময় ইউটিউবের একটা চ্যানেল খুলেছিল, তার জন্য আর কি ভ্লগ করছিল। ভেবেছে যে ডাউহিলে যাবে, সেই হন্টেড যে পরিবেশটা আছে সেটার ভিডিও নেবে, সেটার ভ্লগ বানাবে। এবং গাড়িতে যখন ওরা যাচ্ছে তখন ভিডিও করছিল যে আমরা যাচ্ছি, মানে যা হয় আর কি একটা ভিডিও করার জন্য, তো সেসব আর কি করছিল। এবার যাই হোক, মোটামুটি দুপুর 1টার সময় ওরা ডাউহিলে পৌঁছে যায়। ওদের একটা প্ল্যান ছিল যে একদিন রাতে ডাউহিলে থাকবে, পরের দিন সকালবেলা এখান থেকে দার্জিলিং যাবে। আর দার্জিলিংও কিন্তু একটা হোটেল ওরা আগে থেকে বুকিং করে রাখে পরের দিনের জন্য।
এবার যাই হোক, ওরা তো ওই হোমস্টেতে ঢুকলো। আর হোমস্টেতে ওরা ছাড়া আর কেউ নেই, মানে আরও যে পর্যটক যারা তাদের জন্য যে রুম আছে সেই রুমগুলো ফাঁকা, কারণ সেই সময় তো করোনার পর অন্য কোনো পর্যটক আর রুম বুকিংই করেনি। এবার এই হোমস্টেতে ওরা শুধু 4 জন, আর ওই হোমস্টেতে একজন কেয়ারটেকার আর ম্যানেজার আছে। এই যে কেয়ারটেকার যে লোকটি আছে না, এই লোকটি না একটু বেটে খাটো লোক, আর ওনার যে শরীরের গঠনটা আছে না, এটা নিয়ে ওরা 4 জন নিজেদের মধ্যে হাসাহাসি করে। যদিও কারোর শরীর বা গঠন নিয়ে কোনো সময় এরকম করা উচিত না, কিন্তু এই কেয়ারটেকার লোকটি শেষে ওদেরকে এমন সাহায্য করেছিল না, যার জন্য ওরা চিরকৃতজ্ঞ হয়ে থাকে ওনার কাছে। সেটা ঘটনাটা পুরোটা না শুনলে তোমরা বুঝতে পারবে না। তো এবার তো ওরা হোমস্টেতে ঢুকে ফ্রেশ ট্রেশ হলো। নিজেদের 2টা রুম নিয়েছিল ওরা, মানে একটা রুমে পলাশ আর দেবব্রত থাকবে, আর মেয়েরা যে আছে 2 জন, শালিনী আর ঋতুপর্ণা, ওদের জন্য আলাদা রুম। তো ফ্রেশ ট্রেশ হয়ে ওরা বেরিয়েছে। তারপর যাই হোক, হোমস্টের আশেপাশের যে পরিবেশটা আছে সেটার ফটো নিচ্ছে, ভিডিও করছে। তো শালিনী তো ও তো আবার ব্লগের জন্য আলাদা করে ভিডিও করছে। আর সেদিন না ঝিরিঝিরি আবার বৃষ্টিও পড়ছিল, ওয়েদারটা আবার ক্লাউডি ওয়েদার ছিল। কিছুক্ষণ পর ওরা দুপুরের যে লাঞ্চ আছে সেটা করে প্ল্যান করলো যে ডাউহিলের ওরা ঘুরতে যাবে, মানে তখনই যাবে পাইন ফরেস্ট, তারপর যে চার্চটা আছে সেখানে যাবে। তো হোটেলের ম্যানেজারকে বললো যে কোনো গাড়ি পাওয়া যাবে কি না। তখন ম্যানেজার বললো যে সামনেই একটা মারুতি ভ্যানের স্ট্যান্ড আছে, ওখানে যান, ওখানে গিয়ে বললেই ওরা আপনাদেরকে ওখানে ড্রপ করে দিবে। ওরা 4 জন তো এক্সাইটমেন্টে গেল, গিয়ে ওখানকার যে মারুতি ভ্যান স্ট্যান্ড আছে সেখান থেকে একটা গাড়ি ঠিক করলো, আর গাড়ি ঠিক করে সোজা চলে গেল পাইন ফরেস্টের দিকে। তো গাড়ি করে যখন যাচ্ছিল না, ওরা তো আবার ভিডিও করছিল। আর যে ড্রাইভার আছে ওনাকে দেবব্রত বলল যে আমরা না রাতেবেলাও আসবো। তো ওই ড্রাইভারের সাথে ওরা চুক্তি করে যে এত টাকার বিনিময়ে রাতেবেলা ওই ড্রাইভার আসবে, আর সেই রাতেই ওরা আবার সেই পাইন ফরেস্টে যাবে। তারপর যে ভিক্টোরিয়া যে স্কুলটা আছে সেখানেও যাবে। তো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, আর রাস্তাটা না একটু সরু, ভাঙাচোরা রাস্তা, মানে খুব একটা ভাঙাচোরা না, মোটামুটি আর কি। তো যাই হোক, এবার ওরা গেল, গিয়ে সবার আগে পাইন ফরেস্টের যে মোড়ের মতো আছে সেখানে নামে। ওটা বাদিক দিয়ে চলে গেছে পাইন ফরেস্টে, আর ডান দিক দিয়ে সোজা রাস্তাটা গিয়েছে, সেটা গিয়েছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল, তারপর যে ডেট রোড আছে সেদিকে গিয়েছে। এবার গাড়ি তো ওদের সেখানে নামিয়ে দিয়েছে। তো ওরা সেখান থেকে পায়ে হেঁটে হেঁটে সেই পাইন ফরেস্টে গেল। মানে পাইন ফরেস্টে যেতে গেলে পায়ে হেঁটে যাওয়াই সব থেকে বেস্ট। অনেকে যারা বাইকে করে সেখানে ঘুরতে আসে তারা তো বাইক নিয়ে ঢুকে যায় পাইন ফরেস্টে, কিন্তু পায়ে হেঁটে গেলে যে এক্সপিরিয়েন্সটা হয় সেটা বাইকে করে গেলে সেটা পাওয়া যায় না। আর সে সময় না সেখানে কিছু পর্যটকও ছিল, মানে যারা নাকি আশেপাশে থেকে এসেছিল, যেমন শিলিগুড়ি, জলপাইগুড়ি, তো কিছু লোক আর কি ছিল। তো দিনের বেলা এবার ওরা 4 জন সেই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে হাঁটছে। আর পাইন ফরেস্টটা কিন্তু একদম উপরে ফরেস্ট, নিচেও ফরেস্ট, মাঝখান দিয়ে রাস্তা। তো সেখানেও কিন্তু একটা ভেতরে স্কুল আছে। তো ওরা 4 জন সেই স্কুলের সামনে গেল, সেখানে গিয়ে ফটো তুললো। এবার দেবব্রত দেখলো যে কিছুটা দূরে একটা না কাঠের বাড়ি, আর বাড়িটার পাশে সুন্দর সুন্দর ফুলের গাছ। তো এই ফুলের গাছগুলো দেখে শালিনী বলল চল ওখানে, চল ওখানে গিয়ে আমরা ফটো তুলি, ভিডিও করি, আর আমার ব্লগের মতো এরকম ফুলের গাছ দেখালে সবাই দেখে খুশি হবে। তো যাই হোক, ওরা 4 জন সেখানে গেল। এবার শালিনী আর দেবব্রত ওরা তো 2 জন ফটো তুলছে, ভিডিও করছে। এদিকে যে পলাশ আর ঋতুপর্ণা আছে ওরা সেই ফুল গাছের পাশে দাঁড়িয়ে আছে, আর ফুল ধরে আছে, মানে ওই পোজ নিয়ে আর কি ফটো তুলছে। এবার পলাশ আর ঋতুপর্ণা ফুল গাছের সামনে দাঁড়িয়ে আছে, আর পেছনে হচ্ছে ওই বাড়িটা। আর বাড়িটা না একটু জীর্ণ টাইপের বাড়ি, মানে অনেক দিন হয়ে গেছে, ভাঙাচোরা একটু টাইপের বাড়ি। হঠাৎ করে ওই বাড়ির জানলা থেকে না একটা বয়স্ক লোক ওদেরকে কোনো একটা ভাষায় কিছু একটা বলছে, আর ওরা না বুঝতে পারছে যে লোকটা ওদেরকে ধাওয়া মারছে। তো ওরা প্রথমে বুঝতে পারেনি যে লোকটা কি বলতে যাচ্ছে, বুঝতে পারছে যে বকা দিচ্ছে, কিন্তু কি বলছে সেটা বুঝতে পারেনি। পলাশ তখন ওই লোকটাকে বলল যে আমরা আপনার ফুলের গাছ থেকে ফুল ছিঁড়ে নিই, আমরা খালি এখানে দাঁড়িয়ে আছি ফটো তোলার জন্য। তখন ওই লোকটা তাড়াহুড়ো করে ঘরের থেকে বেরোলো এবং ওদেরকে হিন্দিতে একটা কথা বলল, আর যে কথাটা শুনে না ওরা 4 জনই ভয় পেয়ে যায়। লোকটা বলল যে তোমরা যে ফুলের গাছের সামনে দাঁড়িয়ে আছো না, তার নিচে আমার ছেলের কবর আছে। এটা শুনে তো স্বাভাবিকভাবে ওরা ঘাবড়ে গেছে, সঙ্গে সঙ্গে ওখান থেকে সরে গেল। মানে ওনার ছেলেকে ওখানে কবর দেওয়া হয়েছে, তার উপর ওই ফুলের গাছগুলো বোনা হয়েছিল। এবার
ওরা তো আর জানে না, মানে ওরা চারজন তো আর জানতে পারবে না, ওরা চারজন কেন কেউই আর বুঝতে পারবে না যে ওখানে কারোর কবর আছে। ওরা সেই কবরের উপর দাঁড়িয়ে সেখানে ফটো তুলছিল। এবার ওই বয়স্ক লোকটি ওদেরকে উদ্দেশ্য করে আরও কিছু কথা বলল, মানে অন্য ভাষায় আর কি বলেছে, ওরা তো বুঝতে পারেনি। আর যে কবরটা আছে না, ওখানে হাঁটু গেড়ে বসে বিড়বিড় করে কিছু একটা বলছিল। তো যাই হোক, ওরা তো চারজন ভয় পেয়ে যায়, তো সেখান থেকে ওরা চলে আসে। এবার যাই হোক, হেঁটে হেঁটে তারপর আবার সেই মোড়টার মধ্যে আসলো, মানে যেখানে নাকি পাইন ফরেস্টটা শুরু হয়েছে সেখানে এসে সেখান থেকে আবার হাঁটতে হাঁটতে চলে গেল হচ্ছে ডাউহিলের যে ভিক্টোরিয়া বয়েজ স্কুলটা আছে, চার্চটা আছে সেদিকে। এবার সেখানে যখন গিয়েছে, সেখানে পর্যটক ছিল খুব কম, যেহেতু অফ সিজন, তার মধ্যে করোনার পর তার জন্য লোক সংখ্যাও একটু কম ছিল। তো ওরা সেখানে গিয়ে না কথাবার্তা বলছে নিজেদের মধ্যে যে আমরা যে জিনিসটা করলাম, আমরা তো জানি না যে সেখানে কবর আছে। আসলে না, পাহাড়ে এরকম কিছু উপজাতি থাকে যে ওদের পরিবারের কারোর মৃত্যু হলে ওরা সেই মৃতদেহটা নিজেদের এরিয়ার মধ্যে বা নিজেদের বাড়ির বাউন্ডারির মধ্যে আর কি কবর দিয়ে দেয়। এটা কিছু উপজাতির রিচুয়াল থাকে। যাই হোক, এবার তো ওরা চারজন এই বিষয়টা নিয়ে একটু হাসাহাসি করছে যে আমরা তো হন্টেড এক্সপিরিয়েন্স করতে আসলাম, আর শুরুতেই আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটলো। তারপর ওরা ভিক্টোরিয়া বয়েজ স্কুলের ওখানে দাঁড়িয়ে ফটো তুলছে, তারপর চার্চের ওখানে গেল, ওখানেও আর কি গিয়ে চারদিকটা দেখছে। তো চার্চের ভেতরেও তো আর ঢোকা যায় না, রাস্তা থেকে আর কি দেখছে। এবার হঠাৎ করে না পলাশের একটু শরীরটা ভারী ভারী লাগতে শুরু করলো। ও না বুঝতে পারছে না যে হঠাৎ করে এরকম কেন লাগছে। তারপর ওর ভমিটিং শুরু হয়ে গেলো সেখানেই। এবার পলাশ রাস্তার পাশে উল্টি করলো। তো বাকি যারা তিনজন আছে ওরা বলছে, কি রে তোর হঠাৎ করে এরকম শরীরটা খারাপ লাগছে কেন, তোর কি গ্যাস হয়ে গেছে? মানে পলাশও তখন ভেবেছে যে বাইরের থেকে এসেছে, তারপর হোমস্টেতে কিছু খাবার টাবার খেয়েছে, খাওয়ার পর ওর হয়তো গ্যাস হয়েছে, যার জন্য ভমিটিংটা হচ্ছে। তো যাই হোক, পলাশ কিছুক্ষণ ওখানে বসলো। ওর গা ভারী কিন্তু তখনও লাগছিল, তার সাথে মাথা ব্যথা শুরু হয়েছে। কিছুক্ষণ বসার পর একটু যখন স্বাভাবিক হলো, ওরা তারপর ওখান থেকে চলে আসে। এবং গাড়িও ছিল, অনেক গাড়িও আছে যারা নাকি ওখান থেকে আবার ডাউহিলে মেন যে টাউন আছে সেখানে আসে গাড়িগুলো। তো ওরকম একটা গাড়ি ধরে ওরা হোমস্টেতে ফিরে আসে। পলাশের যে এই যে শরীরটা অসুস্থ হলো না, এটা কিন্তু হঠাৎ করে হলো। মানে তোমার যদি গ্যাস হয় তাহলে তো সেটা আগের থেকে অনুভব হবে, পলাশের কিন্তু সেটা হয়নি। হঠাৎ করে গা ভারী লাগছে, মাথা ব্যথা করছে, আর সঙ্গে সঙ্গে ভমিটিং হয়। এবার হোমস্টেতে ফিরে পলাশ না ঘরে গিয়ে শুয়ে পড়ে, মানে ওর শরীরটা ভালো লাগছে না। তখন দেবব্রত বলল, তুই শুয়ে থাক, আমরা বাইরে আছি, কোনো অসুবিধা হলে ডাকিস। তো পলাশ ওর নিজের ঘরে দরজা বন্ধ করে শুয়ে আছে। এবার বাইরে তো ওরা তিনজন আর কি বসে গল্প টল্প করছে। মোটামুটি 20 মিনিট পর পলাশ ওদের মধ্যে এসে বসলো। তো দেবব্রত ওকে জিজ্ঞেস করলো, কী রে তোর শরীর ঠিক আছে? পলাশ না কোনো উত্তর দিচ্ছে না। তখন শালিনী কেয়ারটেকারকে বললো আরও 1 কাপ চা দিয়ে এতে। কেয়ারটেকার কিছুক্ষণের মধ্যে চা দিয়ে যায়। এবার ঋতুপর্ণা খেয়াল করলো যে পলাশ না ওই চায়ের দিকে তাকিয়ে আছে আর চুপচাপ বসে আছে। ওরা তিনজন কিন্তু ওদের মধ্যে গল্প করে আছে, পলাশ কোনো কথা বলছে না। তখন দেবব্রত আবার পলাশকে জিজ্ঞেস করলো, কী রে তোর কী হয়েছে? তো পলাশ দেবব্রতকে বলল, তুই কি আমার ঘরে এসেছিলিস? তো দেবব্রত বলল, আরে আমি তোর ঘরে কেন যাব, তোকে তো শুয়ে দিয়ে আমি তো বাইরে এসে ওদের সাথে গল্প করছিলাম। তো ঋতুপর্ণা আর শালিনী ওরাও বললো, না দেবব্রত তো আমাদের সাথে ছিল। এরপর পলাশ ওদের জানালো যে ওর ঘরে কি হয়েছে। তো পলাশ তো শুয়ে পড়েছে, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়েছে, আর শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে, কারণ ওর শরীরটা ভালো লাগছিল না। ও যখন শুয়ে আছে না, হঠাৎ করে শুনতে পাচ্ছে ওর ঘরের মধ্যে কেউ যেন ফিসফিস করে কথা বলছে। প্রথমে তো পলাশ ভেবেছে যে হয়তো দেবব্রত, তো গলার আওয়াজটা ছিল আবার কর্কশ ধরনের। তো পলাশ কাত হয়ে শুয়েছিল, ও না দেখেনি। তো ও ওই যে আর কি কথা বলছে ভেবেছে দেবব্রত। ও বলছে, আরে দেবব্রত আস্তে কথা বল, আমার না ঘুমটা নষ্ট হয়ে যাচ্ছে। যখন এই কথাটা বলল, তখন না যে ছিল ওর ঘরে সে বলে ধীরে ধীরে হাসলো। এবার যখন কি হাসির আওয়াজটা পেল না, তখন পলাশ ধড়ফড় করে বিছানায় উঠে বসে, আর দেখছে যে ঘরের মধ্যে কেউ নেই, আর যে ঘরের দরজাটা সেটা ছিল ভেজানো। এবার পলাশ তো মানে একটু কনফিউশন হয়ে যায় যে আমি কি শুনলাম, ঘরের মধ্যে কেউ ফিসফিস করে কথা বলছিল, তারপর একটা হাসির আওয়াজ পেলাম, অথচ ঘরের মধ্যে কেউ নেই। তখনই পলাশ বাইরে এসে ওদের সামনে বসে,
মানে পলাশের মনে একটা সন্দেহ তখন জেগেছিল যে কিছু একটা খারাপ আমি শুনেছি। কারণ যখন দরজা খুলে ও বাইরে বেরোলো তখন দেখলো যে ঋতুপর্ণা, শালিনী আর দেবব্রত তো মানে বাইরে যে জায়গাটা আছে বসার সেখানে বসে গল্প করছে। তাহলে ওর ঘরে কে ছিল? এসব কথা শুনে তো বাকি তিনজন কেউ বিশ্বাস করলো না, উল্টো পলাশকে বলল যে তুই আমাদের কেন ভয় দেখাচ্ছিস, তোর ইয়ার্কি তো আমরা বুঝতে পেরেছি। মানে ভেবেছে যে পলাশ ওদের সাথে ইয়ার্কি মারছে। তো যাই হোক, এবার বাকি সময়টা পলাশ চুপচাপই ছিল, অতটা কথা বলেনি। তো রাত্রি 8:30টার সময় ড্রাইভার ওদেরকে ফোন করে, মানে যে ড্রাইভারকে ওরা ঠিক করেছে রাতেরবেলা যাবে ডাউহিলের যে স্কুলটা আছে মানে ভিক্টোরিয়া বয়েজ স্কুল, সেখানে যাবে রাতেরবেলা। তো ড্রাইভার যখন ওদেরকে ফোন করলো আর ওরাও আগে থেকে আর কি রেডি ছিল, হঠাৎ করে পলাশ বলছে ও যাবে না। এবার দেবব্রত, শালিনী আর ঋতুপর্ণা শুনে তো ওরা বলছে কি হলো, তুই যাবি না কেন, এতক্ষণ তো কিছু বলিসনি, আর তুই যদি না যাস তাহলে তো আমাদের যে এক্সাইটমেন্ট সেটা তো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, অনেক বোঝানোর পর পলাশ যেতে রাজি হয়। মানে পলাশ না ভয় পাচ্ছিল, মানে কি হয়েছে ও ঠিক মতন কাউকে বলতেও পারছে না, এদিকে ভয় পাচ্ছে। আর এদিকে ওর বন্ধুরা ভাবছে ও হয়তো পলাশ অ্যাক্টিং করছে। তো ওরা গাড়ি করে বেরিয়ে পড়ে। এবার গাড়ি করে যখন যাচ্ছে চারদিকটা প্রচণ্ড ঠান্ডা, এমনি তো পাহাড়ে তো ঠান্ডা থাকেই, তার মধ্যে সেদিনকার বৃষ্টিও পড়ছিল, এই জন্য ঠান্ডাটা আরও বেশি বেড়েছে। যাই হোক, এবার ভিক্টোরিয়া বয়েজ স্কুলের সামনে গাড়ি দাঁড়িয়ে পড়ে। তো ওরা সেখান থেকে পায়ে হেঁটে হেঁটে স্কুলের একদম সামনে যায়, আর যেখানে চার্চ আছে সেখানে গিয়েছে। সবার হাতে একটা করে টর্চ। তো ওরা হাঁটছে, আর শালিনী ও তো ভিডিও করছে, ভ্লগ বানাচ্ছে। তখন দেবব্রত একটা জিনিস খেয়াল করলো, সেটা হলো যে ওরা যখন রাতেবেলা রাস্তা দিয়ে আসছিল গাড়ি করে, তখন আর চারপাশে ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছিল। এবার যখন নাকি এখানে আসলো, একটাও ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছে না, আর পরিবেশটা না খুব ঠান্ডা এখানে। তো এই বিষয়টা যখন ওদের তিনজনকে বললো না, ওরা তিনজনও তখন একটু ভয় পেয়ে যায়। হঠাৎ করে না পলাশের আবার শরীরটা খারাপ হয়ে যায়, মানে ওর গা ভারী হচ্ছে, মাথা ব্যথা করছে, তার সাথে বমিটিং হচ্ছে। মানে দিনের বেলাও কিন্তু পলাশের একই রকম অবস্থা হয়েছিল, আর ঠিক এই জায়গাটাই হয়েছিল। রাতের বেলা যখন আসলো আবার একই জিনিস ঠিক এই জায়গাটাই হলো। তো ওদের কাছে জলের বোতল ছিল, সেটা পলাশকে দিল। পলাশ না সেটা একটু খেয়ে একটু ধাতস্থ হলো, কিন্তু ওর মাথা ব্যথা বা গা ভারী তখনও চলছে। পলাশের শরীর তখন এতটা খারাপ হয়ে যায় যে ও রাস্তার উপর বসে পড়ে। এবার দেবব্রত তখন সবাইকে বলল যে আর বাদ দে, হন্টেড এক্সপিরিয়েন্স করতে লাগবে না, পলাশকে নিয়ে আমরা গাড়িতে গিয়ে বসি। আর গাড়ি কিন্তু ওদের থেকে মোটামুটি অনেকটাই দূরে ছিল। যাই হোক, দেবব্রত পলাশকে আর কি উঠিয়েছে, কোনোভাবে হাঁটছে, আর ওরা চারজনই কিন্তু হাঁটছিল। হঠাৎ করে শালিনী খেয়াল করলো যে ঋতুপর্ণা ওদের সাথে নেই। তো শালিনী পেছন ঘুরল আর দেখলো যে ঋতুপর্ণা রাস্তার পাশে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। কিন্তু যেদিকে তাকিয়ে ঋতুপর্ণা কথা বলছে না, সেদিকে কেউ নেই, ঘুটঘুটে অন্ধকার আর একদম ফাঁকা। এটা দেখে না শালিনী ভয় পেয়ে যায়, আর দেবব্রতকে বলল, আরে দেবব্রত দাঁড়া, ঋতুপর্ণা দাঁড়িয়ে কারোর সাথে যেন কথা বলছে। তো দেবব্রতও দাঁড়ায়, ও পেছনে তাকালো, দেখলো যে ঋতুপর্ণা যেখানে দাঁড়িয়ে কথা বলছে সেখানে কেউ নেই। এবার ভাবো সিচুয়েশনটা, মানে এদিকে পলাশ অসুস্থ, এদিকে ঋতুপর্ণা এমন কারোর সাথে কথা বলছে যাকে দেখা যাচ্ছে না। দেবব্রত তখন শালিনীকে বলল, তুই তাড়াতাড়ি ওর হাত ধরে টেনে ওকে নিয়ে আয়। ও শালিনী কোনোভাবে দৌড়ে গিয়ে ঋতুপর্ণার হাত ধরে টান মারে। এবার যখন ওর হাত ধরে টান মারলো তখন না ঋতুপর্ণা একটু চমকে উঠলো, মানে একটু ধাতস্থ হলো, যে ওর হুঁশটা ফিরলো, যে ও কারোর সাথে কথা বলছে বা কী করছে, ওর হঠাৎ করে হুঁশটা ফেরে। এবার শালিনী ওকে বললো যে তুই চল তাড়াতাড়ি এখান থেকে। তখন ঋতুপর্ণা ওর সাথে চলে আসে। যাই হোক, কোনোভাবে ওরা সামনে যখন আসলো, কিছুটা আসার পর দেখলো যে ওদের গাড়িটা দাঁড়িয়ে আছে। তো যাই হোক, কোনোভাবে গাড়ির সামনে এসে গাড়িতে বসে। তো ড্রাইভার তখন না একটু বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে ওদের সাথে, কারণ ওরা হাঁপাচ্ছিল আর নিজেদের মধ্যে কিছু কথা বলছিল এই বিষয়টা নিয়ে। তো ড্রাইভার তারপর গাড়িটা ঘুরিয়ে আবার হোমস্টের দিকে রওনা দিল। রাত কিন্তু তখন খুব একটা বেশি নেই, খুব জোর 9:15 হবে। আর পাহাড়ের রাত এই 9:15 মানে অ্যাকচুয়ালি অনেক রাতই। তো ওরা যখন গাড়ি করে ফিরছিল তখন ঋতুপর্ণা বলছে যে আমার মনে হলো কেউ যেন আমাকে ডাকলো। আমি যখন ওদিকে ঘুরলাম দেখি একটা নেপালি ছেলে দাঁড়িয়ে আছে, আর ছেলেটা বয়স খুব বেশি না, এই 17-18 বছর, আর সাদা রঙের জ্যাকেট পরা। এমন না যে খুব ভয়ঙ্কর দেখতে, ভৌতিক, একদম নর্মাল মানুষের মতো দেখতে। তো ঋতুপর্ণাকে কিছু একটা বলছিল, কিছু একটা ভাষায় বলছিল। তো ঋতুপর্ণা না কথাটা বুঝেনি, আর
ছেলেটা যে কি বলছে সেটা শোনার জন্যই ছেলেটার সামনে যাচ্ছিল। তখনই আর কি শালিনী দেখেছে, ওকে হাত ধরে টেনে নিয়ে আসে। আর এই যে ঘটনাটা ঘটলো, এটা ঘটেছে কিন্তু সেই চার্চের সামনে। যাই হোক, এবার ড্রাইভার ওদের কথা শুনে ওদেরকে বলছে যে কিছু হয়েছে নাকি। তখন শালিনী ড্রাইভারকে বলল যে এই মেয়েটা, মানে ঋতুপর্ণাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়েটা এমন একজন কাউকে দেখেছে যাকে আমরা সেখানে দেখতে পাইনি। তো এই কথাটা শুনে না ড্রাইভার বলল যে এখানে মাঝে মাঝে এরকম হয়, যার সাথে হয় তারা বলে ভূত আছে, আর যাদের সাথে ঘটনা তারা বলে এখানে কিছুই নেই। যাই হোক, রাত্রি মোটামুটি 9:30টার মধ্যে ওরা তাদের নিজেদের হোমস্টেতে ফিরে আসে। মানে ওরা সেখানে 1 ঘন্টাও থাকতে পারেনি। ওরা গিয়েছিল হন্টেড এক্সপিরিয়েন্স করতে, কিন্তু ওদের সাথে যে আনক্যানি বা ভয়ঙ্কর ঘটনা ঘটলো, তারপর ওদের হন্টেড এক্সপিরিয়েন্স করে আর কি বেরিয়ে গেছে। এবার ওরা বাইরে এসে বসেছে, আর যে ইনসিডেন্টটা ওদের সাথে ঘটলো, মানে ঋতুপর্ণা একজন অদৃশ্য মানুষকে দেখে তার সাথে কথা বলছিল, সেটা ও ডেসক্রাইব করছিল। মানে যে ছেলেটাকে ও দেখেছিল সে বলে একদম ফর্সা, তারপর বয়স বেশি না, সাদা রঙের জ্যাকেট পরা ছিল, এগুলোই আর কি ডেসক্রাইব করছিল। ঠিক সেই সময় পলাশ না ধীরে ধীরে হাসছিল, আর ওর হাসিটা ধীরে ধীরে থেকে তীব্র হয়ে উঠলো, মানে জোরে জোরে হাসা শুরু করলো, ননস্টপ হেসে যাচ্ছে। তো বাকি যে 3জন আছে ওরা না একটু ঘাবড়ে গেল যে হঠাৎ করে পলাশ এরকম কেন করছে। তখন দেবব্রত ওর দুটা কাঁধ ধরে না একটা ঝাঁকুনি মারে, কিরে পলাশ এরকম করছিস কেন? আর পলাশ তখন না চুপ হয়ে যায়, আর বলছে যে কেন, কি হয়েছে, আমি কি করছি? ওরা 3জন বলছে তুই না ননস্টপ হাসছিলিস। মানে পলাশ যে একা একা হাসছিল, ওর কোনো সেন্স নেই, মানে ওর মনেই নেই যে ও হাসছে। তো ওরা 4জনই না তখন ভয় পেয়ে যায় যে হন্টেড এক্সপিরিয়েন্স করতে গিয়ে ওদের সাথে সত্যি সত্যি আনক্যানি ঘটনা ঘটছে। এবার ওরা রাতে ডিনার করলো, আর ডিনার করার সময় বলা বলি করছে যে আজকে রাতটাই তো থাকবো, কালকে সকালে তো আমরা দার্জিলিং বেরিয়ে আছি, তারপর এখান থেকে আর কি ছুটকারা। যাই হোক, ডিনার করে যে যার রুমে শুতে চলে যায়। মানে পলাশ আর দেবব্রত ওদের রুমে যায় আলাদা, আর ঋতুপর্ণা আর শালিনী ওদের তো আলাদা রুম, ওরা সেখানে গিয়েছে। এবার দেবব্রত আর পলাশ ওদের রুমে ঢুকে ওরা সিগারেট টানছিল। তো পলাশ তখন বলছে যে আমার না মাথাটা আবার ব্যথা করছে। তো দেবব্রত বলল তোর সিগারেট খেতে লাগবে না, ওটা ফেলে দে। তো যাই হোক, পলাশ তারপর ফেলে দেয়। এরপর পলাশ বিছানায় ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে পড়ে, আর ও না শোয়ার সাথে সাথে আর কি ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, দেবব্রত বাথরুম পায়, ও বাথরুমে যায়। বাথরুমে বসে দেবব্রত শুনতে পাচ্ছে ওর ঘরে কেউ যেন ফিস ফিস করে কথা বলছে। তো দেবব্রত ভাবলো যে পলাশ হয়তো মোবাইলে কথা বলছে। এরপর দেবব্রত বাথরুমের দরজাটা খুলে যখন ঘরে ভেতর ঢুকলো, তখন দেখলো যে পলাশ তো চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, আর ওর মোবাইলটা চার্জে বসানো। তো এটা দেখে না দেবব্রত ঘাবড়ে গেল যে কি হলো, পলাশ তো ঘুমোচ্ছে চাদর মুড়ি দিয়ে, তাহলে ঘরে কে কথা বলছে? মানে ও তো কথা বলার একটা শব্দ শুনেছিল। তখন না মানে দেবব্রত একটু ঘাবড়ে গেল যে আমি কি শুনলাম এটা। মানে দেবব্রত বাথরুমের দরজাটা খোলার আগের মুহূর্ত পর্যন্ত শুনেছে যে ওই ঘরের মধ্যে কেউ যেন কথা বলছে ফিস ফিস করে। আর এইদিকে শালিনী আর ঋতুপর্ণার ঘরেও কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটল। তো ওরা তো লাইট টাইট বন্ধ করে শুয়ে আছে, তখন মানে এই বিষয়টা নিয়ে কথা বলছে, যা যা এক্সপিরিয়েন্স ওদের সাথে হলো। ঠিক সেই সময় না শালিনী শুনতে পেল ওদের ঘরে একটা কাঠের চেয়ার ছিল, সেটা না ধীরে ধীরে নড়লো আর কি, মুভ হলো, আর মুভ হওয়ার একটা ঘষার আওয়াজ হয়, সেই আওয়াজটা শালিনী শুনেছিল। তো শালিনী প্রথমে যখন শুনেছিল না কিছু মনে করেনি, ভেবেছে হয়তো ঘরের বাইরে আর কি হয়েছে, কেয়ারটেকারটা যে আছে ও হয়তো চেয়ার টেয়ার আর কি সরাচ্ছে, সেরকমই আর কি শুনেছে। এবার গল্প টল্প করছে, আবার কিছুক্ষণ পর আবার সেরকম একটা আওয়াজ হলো। তো তখনই শালিনী মোবাইলের টর্চটা সেদিকে ফেলে, কাঠের চেয়ারটার দিকে, আর দেখলো যে কাঠের চেয়ারটা না একটু ডান দিকে সরে আছে। ঋতুপর্ণা তখন শালিনীকে বলছে কি রে, তুই মোবাইলের টর্চ জ্বালিয়ে কি দেখছিস? তো শালিনী তখন কিছু বললো না ঋতুপর্ণাকে, কারণ শালিনী নিজেও আর কি বুঝতে পারছে না যে কি হচ্ছে। যাই হোক, ওরা আবার গল্প করছে। এবার আবার হঠাৎ করে আওয়াজটা হলো, মানে ওই কাঠের চেয়ারটা আবার মুভ হলো। সঙ্গে সঙ্গে শালিনী আবার টর্চটা সেদিকে ফেলে, আর দেখছে চেয়ারটা আরও কিছুটা সরে আছে। এই যে চেয়ারটার আওয়াজ না, এটা কিন্তু ঋতুপর্ণা শুনতে পাচ্ছে না। এবার ঋতুপর্ণা শালিনীকে জিজ্ঞেস করছে কিরে কি হয়েছে? শালিনা ঋতুপর্ণার দিকে মুখটা ঘুরিয়ে ওকে বলতে যাচ্ছে, তখনই দেখলো ঋতুপর্ণার পাশে, মানে খাটের পাশে একটা কালো ফিগার ঠিক ঋতুপর্ণার পেছনে। তো
তো ঋতুপর্ণা তো আর সেটা দেখতে পারেনি, কারণ ওর চোখ তো শালিনীর দিকে। শালিনী সেটা দেখতে পেরেছে, কারণ ওই ফিগারটা আছে ঋতুপর্ণার পেছনে। এটা দেখেই শালিনী ঋতুপর্ণার হাত ধরে ওকে বলল, তাড়াতাড়ি বাইরে চল। শালিনী দৌড়ে গিয়ে দরজাটা খুললো, সঙ্গে সঙ্গে ওর পিছন পিছন ঋতুপর্ণাও দৌড়ে আসলো। মানে ঋতুপর্ণা বুঝতে পারলো না যে হঠাৎ করে শালিনী কেন এরকম রিয়্যাক্ট করলো। দেখলো যে শালিনী দৌড়ে বাইরে গেল, ঋতুপর্ণাও ওটা দেখে ওর পিছন পিছন বাইরে গিয়েছে। এবার ওরা দুজন গিয়ে দেবব্রতর ঘরের দরজাটা ধাক্কাচ্ছে। এদিকে দেবব্রতর ঘরে যখন দরজাটা ধাক্কাচ্ছে না, ভেতর থেকে শুনতে পাচ্ছে চিল্লানোর আওয়াজ, মানে পলাশ চিল্লাচ্ছে। তো দেবব্রতর সঙ্গে সঙ্গে দরজাটা খোলে আর দেখে যে বাইরে ওরা দুজন দাঁড়িয়ে আছে, ওরা হাঁপাচ্ছে। মানে দেবব্রত বুঝেছে যে কিছু একটা হচ্ছে ওদের সাথেও। আর ওরা দুজন মানে শালিনী আর ঋতুপর্ণা দেখছে যে পলাশ যে বিছানায় বসে কেমন করে যেন চিৎকার করছে, মানে চেঁচাচ্ছে প্রচণ্ড, আর হাত পা ওর কেমন যেন কাঁপছে, তারপর চোখ দুটো উল্টে গেছে। তখন তো মানে কি করবে ওরা বুঝে পাচ্ছে না। তো দেবব্রত আবার ভেবেছে যে পলাশের হয়তো ম্যানিয়া ট্যানিয়া হয়েছে। তো ও কী করে, মানে যে একটা চামড়ার বেল্ট আছে সেটা নিয়ে না পলাশের মুখের সামনে ধরে। মানে এরকম তো অনেক সময় শোনা যায় যে কারোর ম্যানিয়া হলে চামড়ার কোনো জিনিসের গন্ধ শুকালে সে ঠিক হয়ে যায়। মানে সে সময় তো ওর মাথা কাজ করেনি, তো পলাশকে ঠিক করার জন্য যেটা আর কি ভেবেছে, যা মাথায় এসেছে সেটাই আর কি ও করতে যাচ্ছিল। কিন্তু যখন ওই বেলটা যখন ওর মুখের সামনে দিল না, ও বেলটা ধরে পলাশ ছুঁড়ে ফেলে দেয়। আর ওদেরকে কিছু একটা ভাষায় উল্টোপাল্টা কিছু একটা বলছিল। এবার চেঁচামেচির আওয়াজ শুনে ম্যানেজার আর যে কেয়ারটেকার যে লোকটি, ওই লোকটিও চলে আসে। তখন ওরা একটা জিনিস দেখলো সবাই, যে পলাশের যে চোখটা আছে না, এটা এক মানে উল্টে গেছে। আর যে চোখের মণিটা সেটা তো দেখা যাচ্ছে না, চোখের নিচে যে সাদা রঙের যে পাটটা সেটা দেখা যাচ্ছিল। মানে বলতে গেলে পলাশের চোখটা সেই সময় সাদা হয়েছিল। এবার তো ওরা বুঝে পাচ্ছে না যে পলাশকে কি করে শান্ত করবে। ওর মাথায় হাত বুলোচ্ছে, পিঠে হাত বুলোচ্ছে, কিন্তু পলাশের দেহটা খালি কাঁপছে আর উল্টোপাল্টা কিছু কথা বলে যাচ্ছে। এবার এর মধ্যে কেয়ারটেকার যে লোকটি না, উনি হঠাৎ করে 1 মিনিটের জন্য কোথাও যেন চলে গেলেন। তারপর যখন ফিরে আসলেন, ওনার হাতে একটা কিছু পাত্র ছিল। ওই পাত্রের মধ্যে কিছু একটা জল ছিল। ওই জলটা পলাশের মাথা মধ্যে ছেটায়। জলটা যেই ছেটালো, অমনি পলাশ ওই লোকটিকে মানে কেয়ারটেকার লোকটিকে কিছু একটা বলছিল অন্য একটা ভাষায়, মানে কোনো একটা পাহাড়ি ভাষায়। আর কেয়ারটেকার লোকটিও পলাশের সাথে সেই ভাষাতেই কোনো কথা বলছিল। তারপর কেয়ারটেকার লোকটি আরও কিছু জল টল ছেটায়। তারপর না পলাশ ধপ করে বিছানার মধ্যে শুয়ে পড়ে। এরপর কেয়ারটেকার লোকটি পলাশের হাতের মধ্যে একটা কিছু বেঁধে দেয়। মানে ওটার মধ্যে না কিছু একটা মন্ত্র লেখা ছিল ভুটানি ভাষায়, মানে একটা কাপড়ের মতো কিছু। এবার ওরা তিনজন তো ভাবছে যে পলাশ হয়তো সেন্সলেস হয়ে গেছে, ডাক্তার ডাকতে লাগবে। তখন যে কেয়ারটেকার লোকটি আছে বা ম্যানেজার আছে, ও বললো যে আরে কিছু হয়নি, ও ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, ওর হাওয়া ঠাওয়া লেগেছে। তো ওরা তো আর বুঝতে পারেনি যে কী হাওয়া লেগেছে। যাই হোক, তারপর যে কেয়ারটেকার লোকটি আছে, ও বাকি আরও 3 জনের মাথায়, মানে দেবব্রত, শালিনী আর ঋতুপর্ণার মাথায় ওই জলটাই ছিটিয়ে দিল আর কিছু একটা মন্ত্র পড়ল। মানে এই কেয়ারটেকার লোকটি না কিছু টুকটাক জানতো। যাই হোক, এবার কিছুক্ষণ পর পলাশের হুঁশ ফিরে আসে। এবার যখন ওর হুঁশ ফিরেছে, তখন তো ওর তো আর কিছুই মনে নেই, ও যে চিৎকার করছিল কি করছিল বাকি বন্ধুদের কাছ থেকে ও শুনলো। এবার বাকি যে রাতটুকু আছে না, ওরা আর ঘুমায়নি। মানে ওদের সাথে এরকম একটা এক্সপিরিয়েন্স হলো, আর ঘুম আসবেই বা কী করে। আর 4 জনই একটা রুমের মধ্যে ছিল। পরের দিন সকালে ওরা তো হোমস্টেটা ছেড়ে দিবে। তখন কেয়ারটেকার লোকটিকে অনেক ধন্যবাদ জানায় যে এই লোকটির জন্য ওরা বেঁচেছে, না হলে যে কি হতো, এত রাতে পলাশকে নিয়ে কোথায় যেত। আর পলাশের তো সেই সময় শরীরের মধ্যে অন্য কারোর বাস ছিল। ওরা যখন এই হোমস্টেতে প্রথম এসেছিল, তখন এই কেয়ারটেকারের হাইট নিয়ে নিজেদের মধ্যে আর কি হাসাহাসি করছিল। পরবর্তীকালে এই কেয়ারটেকারের হাতেই ওরা বাঁচল। তো ওদের তো দার্জিলিং যাওয়ার কথা, কিন্তু ওই ট্রিপটা ক্যান্সেল করে দিল, কারণ ওদের মানসিক অবস্থা ভালো ছিল না, এতটা ভয় ছিল, এতটা মেন্টালি ড্যামেজ ছিল। যাই হোক, ওরা তারপর প্ল্যান করলো যে দেবব্রতর যে আত্মীয় আছে শিলিগুড়িতে, তাদের বাড়িতে থাকবে 2 দিন, তারপর কলকাতায় ফিরে যাবে। তো যখন ওরা বেরোচ্ছিল, তখন কেয়ারটেকার লোকটি ওদেরকে বলল, তোমরা যখন শিলিগুড়িতে যাচ্ছ, যাওয়ার আগে সেবকের যে কালী মন্দির আছে সেখান থেকে তোমরা পুজো দিয়ে তারপর যেও। সেবকের কালী মন্দিরটা কিন্তু খুব জাগ্রত মন্দির, এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো। যাই হোক, ওরা সেটাই করলো, যে গাড়ি করে যখন যাচ্ছিল, তখন সেবকের কালী মন্দিরে দাঁড়িয়ে সেখানে ভালো করে 4 জন পুজো দিল। তারপর ওরা শিলিগুড়িতে গেল এবং সেখানে 2 দিন থাকার পর
তারপর কলকাতায় গিয়ে পৌঁছালো যে যার বাড়িতে। কিন্তু যখন নাকি কলকাতায় পৌঁছালো না, তখন ওরাও প্রচণ্ড ভয় পেত মাঝে মাঝে। তারপর কোনো এক তান্ত্রিক বা আরও কিছু পুজো টুজো করে নিজেদের ভয়টা আর কি দূর করে। ওরা ডাউহিলে গিয়েছিল ভৌতিক এক্সপিরিয়েন্স করতে, আর যে এক্সপিরিয়েন্স ওদের সাথে ঘটলো সেটা ওরা সারা জীবন ভুলতে পারবে না। আসলে ওরা যে কাঠের বাড়িটার সামনে গিয়েছিল, যে ফুল গাছের সামনে দাঁড়িয়েছিল, ফটো তুলছিল, ওই ফুল গাছের তলায় তো কারোর কবর ছিল। হয়তো সেই কবরের যে ছিল সেই হয়তো পলাশকে ভর করেছিল, মানে পলাশ আর ঋতুপর্ণাই কিন্তু ওখানে দাঁড়িয়েছিল। আর এই ভয়ানক ঘটনাটা বেশিরভাগ ঘটে পলাশ আর ঋতুপর্ণার সাথেই। যাই হোক, কপাল ভালো যে ওই কেয়ারটেকারের জন্য ওরা বেঁচে গেছে এই যাত্রায়। কিন্তু একটা বিষয় হলো, যখন ওরা ওই হোমস্টে থেকে বেরোচ্ছিল তখন কেয়ারটেকারকে একবার জিজ্ঞেস করে যে পলাশের সাথে আসলে কি হয়েছিল। তখনও কেয়ারটেকারটা কিন্তু ওদেরকে কিছু বলেনি, শুধু বলছে যে তোমরা যে ওখানে ঘুরতে গিয়েছিলে কোনো কারণে পলাশের উপর হাওয়া লেগেছে। ওরা কিন্তু আর সেটা বলেনি যে ওরা কবরের উপর দাঁড়িয়েছিল, এই কথাটা কিন্তু লুকিয়েছে কেয়ারটেকারের কাছ থেকে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে জানিও যে কে কোথা থেকে আমার এই ঘটনাগুলো শুনছো, তাহলে আমিও বুঝতে পারবো আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার বন্ধুরা কোন এরিয়া বা কোন অঞ্চল থেকে আমার এই ঘটনাগুলো শোনে। তো আজকের মতন টাটা, গুড বাই। তোমরাও ভালো থেকো, আমিও ভালো থাকি।